হাই। আচ্ছা, আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি লাইভে আছি। ইয়েস, তাহলে আমি লাইভে আছি। হাই সবাইকে। সবাই কেমন আছেন? কেমন আছো, কেমন আছেন? হ্যাঁ, জিতেশ। জিতেশ বলছে হাই। হাই জিতেশ। আম, টুকাই বলছে হ্যালো। সুদীপ হাই। সবাইকে হাই হ্যালো। হ্যাঁ, আমি লাইভে এসেছি। যেরকম কথা দিয়েছিলাম, আজকে বিকেলবেলা 5টার সময় আমি আই বাংলার পেজ থেকে লাইভে আসবো। তো কেমন আছো তোমরা? হ্যাঁ, আমি ভালো আছি শিপ্রা। তুমি কেমন আছো? সংযুক্তা জিজ্ঞেস করছে হাই কেমন আছো। হ্যাঁ, আমি ভালো আছি, আমি বাড়িতে আছি, লকডাউন মেনে চলছি। তোমরা কেমন আছো বলো? গুড আফটারনুন। গুড আফটারনুন সুদীপ, গুড আফটারনুন। হাই চৈতি। হাই। সোমনাথ দাস বলছে কেমন আছো? ভালো আছি সোমনাথ, তুমি কেমন আছো? আচ্ছা, এবার হাই হ্যালো থেকে উঠে গিয়ে কেউ যদি কিছু জিজ্ঞেস করো তাহলে আমারও বলতে সুবিধা হয়। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, টুকাই বলছে দিদি আই মিস ইউ। টুকাই, আমরাও খুব মিস করছি সবাইকে। আমরাও তো অনেক দিন হলো কাজের জায়গায় ফিরে যেতে পারছি না। আর দেখো, কিছু করার নেই, আমরা যত সাবধানতার সাথে বাড়িতে থাকবো তত তাড়াতাড়ি আমরা আমাদের কাজের জায়গায় ফিরে যেতে পারবো। কিন্তু আমরা তো বাড়িতে থেকেও ছোটো ছোটো কিছু না কিছু কাজ করে চলেছি, তাই না? তো সেগুলোই এখন আপাতত দেখো, যতটা সম্ভব পারা যায়, যতটা যেভাবে পারা যায় আমরা সবার কাছে থাকার চেষ্টা করছি। অনিতা। অনিতা হাই দিদি, কেমন আছো? আমি ভালো আছি অনিতা, তুমি কেমন আছো? প্রিয়াঙ্কা সিংহ কেমন আছো দিদি? আমি ভালো আছি। আচ্ছা, চুনি দিদি কেমন আছো? মিস করছি তোমায়। নীলোৎপল ঘোষাল বলছে আমি ভালো আছি, আমি ভালো আছি। চুনি দিদি ভালো আছে। চুনি দিদি তো এখন একটা লম্বা ছুটিতে চলে গেছে, তাই চুনি দিদির জায়গায় অন্বেষাকেই চুনি দিদির মতো কাজ করে তোমাদেরকে এন্টারটেন করার জন্য চেষ্টা করছি। যেহেতু আমাদের কাজটা এরকম, আমরা ভীষণ লাকি যে আমরা এরকম একটা কাজের মধ্যে আছি যেখানে আমরা তোমাদের সবার সাথে এতটা অ্যাটাচ থাকতে পারি, এরমভাবে কাজ করে তোমাদের কাছাকাছি পৌঁছতে পারি। তো আমি লাকি যে এরকম একটা প্রফেশনের সাথে যুক্ত আছি যেখানে এতগুলো মানুষের ভালোবাসা পাওয়া যায়। হ্যাঁ, নিশ্চয়ই ক্রিটিসাইজ তো হতেই হয়, সে তো পার্ট অফ জব, সবাইকেই হতে হয়। কিন্তু ভালো আছি। লকডাউনে কেমন আছো দিদি? বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ, বাড়িতে সবাই ভালো আছে। লকডাউনে আমিও ভালো আছি, কারণ ভালো থাকতে হবে। এখন তো ভালো থাকা ছাড়া আর কোনো উপায় নেই না, তো ভালো থাকতেই হবে। যত ভালো থাকবে, যত পজিটিভ পজিটিভ ভাববে, যত ঠিক থাকবে, তত দেখবে তাড়াতাড়ি এই পরিস্থিতির সঙ্গে আমরা সবাই ওভারকাম করে উঠতে পারবো। আচ্ছা, অঙ্কিতা চন্দ্রা জিজ্ঞেস করছে, থ্যাংক ইউ অঙ্কিতা। কিছু জিজ্ঞেস করিনি, ও কমপ্লিমেন্ট দিচ্ছে, থ্যাংক ইউ। আমিও তোমাদের খুব মিস করছি, খুব মিস করছি। থ্যাংক ইউ অমিতাভ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি ভালো আছি পাপিয়া, তোমরাও সবাই ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা, তুমি কি রিয়েল লাইফেও ছটফটে? আমাকে জিজ্ঞেস করেছে রেশমি। হ্যাঁ, ছটফটে, তবে চুনির মতো অতটা না ছটফটে। খুব একটা শান্ত আমি নই, তবে চুনির মতো অতটা দুঃসাহসিকও নই। আচ্ছা, ঋতিকা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো প্লিজ। অ্যাকচুয়ালি ঋতিকা, আমার ফেসবুকের ওই ফ্রেন্ড, মানে যেখান থেকে রিকোয়েস্টটা এসছে আর কি, ফ্রেন্ড লিস্টে, ওই জায়গাটাতে আমার প্রায় বিশেষ খুব একটা যাওয়াই হয়ে ওঠে না। মানে হয়তো হতে পারে, আছে অনেকে, কিন্তু আমি না, মানে কাকে অ্যাকসেপ্ট করবো, কী করবো না করবো, মানে আমি ফেসবুকে আসি, তোমাদের কিছু পোস্ট দেখি, ওটাই দেখে আমার ভালো লাগে। তো সত্যি খুব একটা অনেস্টলি আমার চেক করা হয়ে ওঠে না। কিন্তু দেখো, আমি তোমাদের সবারই কাছাকাছি থাকার চেষ্টা করছি। আচ্ছা, সোমা বলছে হাই হাই। হ্যাঁ, অনেক দিন পর লাইভে এলাম। মাঝখানে আমি আমারই অ্যাকাউন্ট থেকে লাইভে এসেছিলাম, আজকে আমি আই বাংলার পেজ থেকে লাইভে এসেছি। কিছু প্রশ্নও করেছে আমাকে শাওলিদি, আমি সেসবের উত্তরও দেবো। তার আগে আমি তোমাদের সঙ্গে একটুখানি গল্প করার চেষ্টা করছি, কিন্তু তোমরা সবাই হাই হ্যালোর বেশি আর কিছু জিজ্ঞাসাই করছো না। আচ্ছা, চুনি দিদি কি বাড়িতে রান্না করো? রান্নাঘরে গন্ডগোল? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমাকে সৈকত বলে, অ্যাকচুয়ালি না, নামটা আমি দেখতে পেলাম না। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা, সৈকত সিনহা রায় আমাকে জিজ্ঞেস করেছে চুনি দিদি কি বাড়িতে রান্না করো? রান্নাঘরে গন্ডগোলে তো রান্নাঘরে গন্ডগোল করো নাকি? আচ্ছা, তো না, আমি রান্না করতে পারি না। আমি যদি রান্নাঘরে যাই তো রান্নাঘরে গিয়ে গন্ডগোলই হয়ে যাবে, তাই আমি রান্না করার চেষ্টাও করি না। বাড়িতে মা আছে, বাবা আমার খুব ভালো রান্না করে, জেঠিমা আছে, ঠাকুমা আছে, আমি শুধু খাই। হ্যাঁ, ব্যাস। একবার আমি একবার মনে আছে, একবার শুটিংয়ে একটা রান্নার সিন ছিল, লুচি ভাজার সিন ছিল।
তো করতে গিয়ে আমার একবার বুড়ো আঙুলটা পুড়ে গেছিলো, তো আমি তারপর থেকে ভীষণ মানে আতঙ্কিত হয়ে গেছিলাম, না বাবা। তবে না, রান্না করতে জানা উচিত, মানে ভালো, যারা যারা জানে তারা খুবই ভালো। পারি না এটা খুব একটা বাহাদুরির কথা নয়, কিন্তু কী করবো, আমি পারি না। হ্যাঁ, আমি ম্যাগি, চা এসব টুকটাক বানাতে পারি, তবে রান্না করতে এক্সপার্ট নই। আচ্ছা, সুবর্ণা জিজ্ঞেস করছে, দিদি কবে চুনিপান্নার নিউ এপিসোড দেখতে পাবো? দেখো, সেটা তো লকডাউন খুললে তখন তোমরা চুনিপান্নার নতুন এপিসোড দেখতে পাবে, আর যতদিন না লকডাউন খুলছে ততদিন আমরা এরকমই বাড়িতে থেকে কিছু একটা নতুন কিছু করার চেষ্টা করব, যেটা যাতে তোমাদের ভালো লাগে। আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, সায়ন্তনী বলছে, দিদি তোমাকে চুনির চরিত্র খুব ভালো লাগে। থ্যাংক ইউ সায়ন্তনী। অ্যাকচুয়ালি একটা চরিত্র তো সকলে মিলে তৈরি করে, আমি সেই চুনির চরিত্রে অভিনয় করার সুযোগটা পেয়েছি, আমি তাই করছি। বাকি যারা কাস্ট করেছেন, যিনি যে বিশেষ করে যিনি ডিরেকশন দিচ্ছেন, তারপর শুরু থেকে শেষ মানে সবাইকে নিয়েই চুনির চরিত্রটা, যিনি গল্প লিখেছেন, যারা আমাকে তৈরি করে দেয়, তারাও। আমি দেখেছি অনেকের কমেন্টে আমি পড়েছি, চুনির কার্লি চুল কই, কিন্তু কিছু করার নেই, আমার তো কার্লি চুল নয়, চুনির কার্লি চুল। আচ্ছা, থ্যাংক ইউ অনিতা, থ্যাংক ইউ। ফ্যান বলো না, আমি ফ্যান হয়ে যাওয়ার মতো কেউ নই, মানে আমার ফ্যান হয়ে যাওয়ার মতো আমি মনে করি না আমি একজন পরিচিত মুখ। ফ্যান তো সেলিব্রিটিদের থাকে, আমি সৌভাগ্যবান যে বা সৌভাগ্যবতী যে আমি তোমাদের কাছাকাছি থাকতে পারি, রোজ আসতে পারি টিভিতে, তোমাদের সাথে দেখা হয় আমার, তোমরা আমাকে দেখতে পাও, তো রেগুলার বেসিসে আমি একজন পরিচিত মুখ, কাজে ফ্যান শব্দটা আমার সাথে যায় না, ব্যাস। আচ্ছা, সাগর জিজ্ঞেস করছে আপনার শরীর কেমন আছে। সাগর, খুব ভালো প্রশ্ন করেছো। আমার শরীর ভালো আছে। কিছুদিন আগে আমি একটুখানি পেটের প্রবলেমে ভুগছিলাম, আজকেও একটু ভুগেছি, তো আছি, ভালো আছি। তো বিশেষ করে আমি না ভুলভাল কিছু খাই না, মানে আমি ভুলভাল কিছু রুটিনও মেনটেন করি না, মানে ভুলভাল কিছু রুটিন আমি ফলোও করি না, কিন্তু মাঝে মাঝে হয়ে যায়, মাঝে মাঝে আমার সিস্টেম ছেড়ে দেয়। আচ্ছা, দিদি আমি ঋতিকা দিব্যদার ফ্যান, দাদাকে প্লিজ আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে বলো। আচ্ছা ঋতিকা, ঠিক আছে, আমি দিব্যকে বলবো তোমার কথা। আচ্ছা, সোমা জিজ্ঞেস করছে, দিদি তোমার বয়ফ্রেন্ড আছে? বাড়িতে বাবা আছে, ভাই আছে, জেঠু আছে, তারা সবাই আমার বন্ধু, তারা সবাই বয়। তোমার বয়ফ্রেন্ড আছে? আচ্ছা, সিলভি সাধু জিজ্ঞেস করে, হ্যালো দিদি, হ্যালো হ্যালো। পাপিয়া বিশ্বাস, কী খাবার পছন্দ? আমার বাবা খুব ভালো রান্না করে, বাবা যে কোনো খাবার খুব ভালো রান্না করে, তো বাবার হাতের তৈরি যে কোনো খাবার আমার খুব পছন্দ। আমার পুডিং খেতেও খুব ভালো লাগে, আমার দিদা খুব ভালো পুডিং বানায়, পুডিং খেতে ভালো লাগে। আছে এরকম বেশ কিছু খাবার আছে, মানে যে কোনো একটার নাম আমি মনে করে বলতে পারবো না, এরকম অনেক খাবার আছে যেগুলো আমার ভালো লাগে। আচ্ছা, সুদীপ্তা রিমি বলছে, শুভ সন্ধ্যা, বাংলাদেশের কার বা কোনো ব্যান্ডের গান শোনো? আমি সুদীপ্তা দিদি। হ্যাঁ দিদি, আমি বাংলাদেশে আমার মিনারের গান শুনতে খুব ভালো লাগে, হ্যাঁ শুনি শুনি। পপি মাঝি জিজ্ঞেস করছে, বনু কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অন্বেষাদি, তোমার সাথে কথা বললে না, যা পেরিয়ে গেল, মানে খুব তাড়াতাড়ি না কমেন্টগুলো চলে আসছে। ও দিয়ে আমাদের লেখা চিঠিগুলো তোমার কেমন লাগে? আচ্ছা, চৈতালি জিজ্ঞেস করেছে, আমার ভীষণ ভালো লাগে তোমাদের লেখা চিঠিগুলো, তোমাদের লেখা চিঠি পড়তে আমার খুব ভালো লাগে। সত্যি বলছি, তোমাদের ওই লেখা চিঠিগুলোর জন্যই যেন লকডাউনটা ভালো লাগছিল, মানে কি বলবো, একটা হয় না যে না চলো কেউ আছে, কেউ পাশে আছে, সেটা তোমাদের লেখা চিঠিগুলো, তোমাদের পোস্টগুলো থেকেই বোঝা যায়। তো আমার খুব ভালো লাগে তোমাদের লেখা চিঠিগুলো পড়তে। আমি কেন, আমাদের মানে চুনিপান্নার আমরা যতজন আছি কলাকুশলীরা, তাদের প্রত্যেকের তোমাদের লেখা চিঠি পড়তে খুব ভালো লাগে। মানে এরকম যে একটা কি বলবো আনকন্ডিশনাল ভালোবাসা, সেটা কতটা আছে সেটা তোমাদের চিঠিগুলো পড়লেই বোঝা যায়। সত্যি খুব ভালো লাগে চিঠি পড়তে। আচ্ছা, সুজাতা জিজ্ঞেস করছে, তুমি বৃদ্ধাশ্রমে কাজ করেছো, সেখানেও তোমার যা? হ্যাঁ, আমি বৃদ্ধাশ্রমে কাজ করেছি, বৃদ্ধাশ্রমে খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আমার, কিন্তু তোমার পুরো কমেন্টটা আমি দেখতে পেলাম না। আচ্ছা, দিদি তোমাকে খুব মিস করছি। হ্যাঁ, আমিও তোমাদের খুব মিস করছি। হ্যাঁ, থ্যাংক ইউ পায়েল দত্তা, চুনিকে তোমার ভালো লাগে তাই। ভালো আছি আমি, থ্যাংক ইউ মিলন। আচ্ছা, হাই চুনিদি, তোমার আর দিব্যদার তাতে কি যায় আসে, কাজটা হওয়া নিয়ে কথা। আচ্ছা, তোমাকে তোমাকে চুনিতে বেস্ট লাগে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বউ ভাতে নুডলসটা খুব ভালো বানিয়েছো, শুভঙ্কর মান্না বলেছে। তুমি কি খেয়েছো শুভঙ্কর? তুমি কি করে জানলে বউ ভাতের নুডলস ভালো হয়েছে না খারাপ? তবে হ্যাঁ, বউ ভাতের নুডলসটা ভালো হয়েছিল, খারাপ হয়নি।
তোমার আর খুলি ভাইয়ের কেমিস্ট্রি দারুণ ছিল, নিই বলছে। হ্যাঁ, খুলি ভাইয়ের সাথে আমার কেমিস্ট্রি ভালো ছিল, খুলি ভাই আমার ভাই ছিল। আচ্ছা, দিব্যেন্দু চক্রবর্তী, লকডাউনে কীভাবে স্পেন্ড করছো? এই বাড়িতে আছি, লকডাউন ফলো করছি, মুভি দেখছি, ওয়েব সিরিজ দেখছি, আর আমাদের কিছু না কিছু তো শুটিং থাকছেই, বাড়িতে বসে বসে সেগুলোই করছি, এইভাবেই লকডাউন কাটছে। হ্যাঁ, আমার ভাই খুব কিউট, থ্যাংক ইউ শাউন। দিদি তুমি কেমন আছো? ভালো আছি। সুমি দাস, আচ্ছা আমার বাড়ি কোথায়? আমার বাড়ি বর্ধমান, বর্ধমান মেমারিতে আমার বাড়ি। আচ্ছা, এখন কিভাবে সময় কাটাচ্ছো? বাড়িতে বসে বসে সময় কাটাচ্ছি, খুব ভালোবাসি ইনস্টাতে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কিন্তু এত বড় কমেন্ট দেখতে দেখতে পেরিয়ে গেলো। আচ্ছা, তুমি কি রিয়েল লাইফে চুনির মতো? না, আমি চুনির মতো অতটা দুঃসাহসিক না। আমি ভূতে, দেখো চুনির মতো আমি ভূতে হয়তো খুব একটা বেশি ভয় পাই না, কিন্তু কী করে বলবো ভয় পাই না, কিছুদিন আগে ভূতের সিনেমা দেখে আমার বেশ ভয় লাগছিল। তো আমি ভূতের থেকে বেশি মানুষকে ভয় পাই। তবে হ্যাঁ, আমি চুলগুলো ছটফটে আছি, তবে চুনির মতো অতটাও নয়। আচ্ছা, না আমার খুব একটা মেকআপ করতে ভালো লাগে না, বাড়িতে তো আছি, এখন কোনো সেরকম প্রশ্নই আসে না। তবে হ্যাঁ, চরিত্রের জন্য যেটুকু করতে হয় সেটুকু তো করতেই হয়। মেকআপ হলো একটা লুককে এনহ্যান্স করার জন্য, মেকআপ মেকআপ কম বেশি সবাইকেই করতে হয়। আচ্ছা, আমাদের এদিকে পরিস্থিতি কীরকম? অনির্বাণ চক্রবর্তী জিজ্ঞেস করছে। অনির্বাণ, আমাদের এদিকে পরিস্থিতি ঠিকঠাক, যেহেতু এখানে অনেকেই লকডাউন ফলো করে চলছে। দেখো চারিদিকে যেরকম পরিস্থিতি, আমাদের এখানেও সেরকমই অবস্থা। এই মাসটা ভীষণ ভাইটাল, এই মাসটা তোমরা যতটা সম্ভব চেষ্টা করবে যাতে বাড়িতে থাকতে পারো, বাড়িতে থাকার চেষ্টা করবে। খুব জরুরি কাজ ছাড়া, জরুরি পরিস্থিতি না ক্রিয়েট হলে বাড়ি থেকে বেরিও না, কারণ এই মাসটা ভীষণই ভাইটাল। দেখো আমরা কেউই চাই না যে আমাদের আশপাশে কেউ বা আমরা কেউ বা আমাদের কাছের কেউ বা আমাদের চেনা জানা কেউ তারা অসুস্থ হয়ে পড়ুক, আমরা কেউই চাই না। তো আমরা যত বাড়িতে থাকবো, সাবধানে থাকবো, তত ভালো থাকবো। একদম সুদীপ, স্টে হোম স্টে হেলদি, একদম সবাই স্টে হোম স্টে হেলদি। যা, আমি দেখতে পেলাম না। কেউ জিজ্ঞেস করেছেন, আমার মেয়ে প্রশ্ন করছে, সেটা পেরিয়ে গেল। প্লিজ আপনি আরেকবার লিখে দিন, আমি নিশ্চয়ই দেখে নেব। আচ্ছা, থ্যাংক ইউ চৈতালি, থ্যাংক ইউ ভালো লাগার জন্য। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বাংলাদেশে যাব আমি, স্মার্ট, আমি নিশ্চয়ই বাংলাদেশে যাব, কিন্তু তার জন্য আগে পরিস্থিতি স্বাভাবিক হতে হবে, তার জন্য আগে লকডাউন উঠতে হবে, সব ঠিকঠাক হতে হবে, তবে তো আমি এক জায়গা থেকে এক জায়গায় ট্রাভেল করতে পারবো, তাই না? কে? আচ্ছা, বনু আমার হয়ে অঙ্কুশদাকে একটা কথা বলবেন। যা, আচ্ছা আমি না মানে আমি, আপনি অঙ্কুশদাকে কিছু বলার কথা বললেন, আমি আপনার নামটাও দেখতে পেলাম না, আমি ওনাকে কী করে কি বলবো। না, একটা কথা বলার আছে, যেহেতু আমার টাইটেল হাজরা, অঙ্কুশের টাইটেলও হাজরা, সবাই ভাবে বোধহয় ও আমার দাদা হয়। না, আমরা সম্পর্কে কেউ কারোর কিছু হই না। ডেফিনেটলি আমি ওকে চিনি, নিশ্চয়ই চিনি, মানে অ্যাজ অ্যান আর্টিস্ট হিসেবে চিনি, নয়তো পার্সোনালি আমাদের কারোরই কোনো আলাপ নেই কাজ। আচ্ছা আচ্ছা, ভিডিওটা কিছুক্ষণের জন্য পজ হয়ে গেছিলো, সরি, তাই আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা, অনুরাধা বলছে, দিদি আমার মেয়েকে একটুখানি হাই বলো। নিশ্চয়ই বলছি ম্যাম, আপনার মেয়েকে হাই। হাই, আচ্ছা ওর নাম হচ্ছে ঐশী। হাই ঐশী, হাই হাই। ঠিক আছে, থ্যাংক ইউ চৈতালি আমাদের এভাবে ভালোবাসার জন্য। থ্যাংক ইউ পায়েল। সিরিয়ালকে, আচ্ছা, থ্যাংক ইউ সুদীপ্তা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা দি, তোমাকে অনস্ক্রিন খুব মিস করছি, সুখেন্দু বলছে। আমিও খুব মিস করছি সবাইকে, আমি কাজের জায়গাটাও খুব মিস করছি। থ্যাংক ইউ। আচ্ছা, মধুমিতা বলছে, দিদি তোমাকে ন্যাচারালি দারুণ লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের কারোর কোনো প্রশ্ন আছে? ভূত মানুষের থেকে ঢের ভালো হয়তো, হয়তো নিশ্চয়ই, কারণ দেখো আমার তো ভূত দেখার অভিজ্ঞতা নেই সুদীপ, তো ভূত নিশ্চয়ই মানুষের থেকে ভালো হবে। আমি তো বলি যে আমি মানুষকেই বেশি ভয় পাই। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, মানুষ সব পারে। মানুষ চাইলে কারোর ভালোও করতে পারে, মানুষ চাইলে কারোর ক্ষতিও করতে পারে। কাজে মানুষের থেকে ভয়ানক বা মানুষের থেকে শক্তিশালী আর কেউ নেই। কাজে আমি ভূতে হয়তো খুব একটা ভয় পাই না, কিন্তু মানুষকে আমি ডেফিনেটলি খুব ভয় পাই, খুবই ভয় পাই।
জানতে চাই। আচ্ছা, কেউ আমাকে জিজ্ঞেস করেছিল, দিদি তোমার কাছে একটা কিছু কথা জানতে চাই, কিছু মনে করো না, তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, লাভ না ফ্রেন্ড? আচ্ছা দেখো, ভালো না বাসলে কেউ বন্ধু হবে কি করে? কাজেই ভালোবাসা আর বন্ধুত্ব দুটো ওতপ্রোতভাবে একে অপরের সঙ্গে জড়িত, তাই না? যাকেই আমি ভালোবাসি সে বয়সের তারতম্যে সে ছোটও হতে পারে, খুব ছোট হতে পারে, বড় হতে পারে, খুব ভালো হতে পারে, রাইট? কিন্তু সেই প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক থাকে। সে মা বাবার সাথেই হোক, বন্ধুদের সাথেই হোক, ভাই বোনেদের সাথেই হোক, যার সাথেই হোক না কেন, স্যারের সাথে হোক, নিজের ম্যাডামের সাথে হোক, নিজের যে কেউ, কিন্তু সেই সম্পর্কের মধ্যে যদি ভালোবাসা না থাকে তাহলে সেই সম্পর্কটাকে আমি একটা সম্পর্ক হিসেবে নাম দেবো কী করে? কাজে বন্ধুত্ব এবং ভালোবাসা দুটোই আমার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট। আচ্ছা, ওদি আমায় একটা রিপ্লাই দাও। পৌলমী সরকার, হাই পৌলমী, এটাকে আমি রিপ্লাই দিলাম। অ্যাকচুয়ালি কমেন্টগুলো না খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মলয়, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এটা তার আসল নাম না, তার সঙ্গে হচ্ছে প্রিয়াঙ্কা, তাহলে থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ। আচ্ছা, প্রিয়াঙ্কা সিংহ জিজ্ঞেস করছে তুমি কি ডান্স করো? না দেখো, আমি না মানে আমি হয়তো ভালো নাচতে পারি না, হয়তো না, আমি ডেফিনেটলি ভালো নাচতে পারি না, কিন্তু আমি নাচ করতে খুব ভালোবাসি। আচ্ছা, যা সব পেরিয়ে গেল, আবার অন্ধকারও হয়ে গেল ভিডিওটা। ঠিক আছে। আমার বাড়ি তোমার বাড়ির এখানেই, নবপল্লীতে, তোমার অ্যাক্টিং দারুণ লাগে, অঙ্কিতা মণ্ডল বলছে। আচ্ছা অঙ্কিতা, তার মানে তুমি খুব কাছেই থাকো আমার। থ্যাংক ইউ অঙ্কিতা। ঠিক আছে। কৌশানী রয়, হাই, আমি কৌশানী রয়। হাই কৌশানী, হাই। আমার কৌশানী রয় বলে একজন বন্ধু আছে, মানে আমার বেস্ট ফ্রেন্ডদের মধ্যে একজন কৌশানী, আবার তার নামটাই কৌশানী রায়। তুমিও কৌশানী রায়, সেও কৌশানী রায়। হাই শ্রেয়া, আমি তোমারটা দেখতে পেলাম, তারপর দেখলাম তাড়াতাড়ি পেরিয়ে গেল। থ্যাংক ইউ প্রিয়া, থ্যাংক ইউ সঞ্জয়। আচ্ছা, 8 মের ভিডিও কনফারেন্স শোটা বেশ কয়েকটা, আমি না কিছু বুঝতে পারলাম না, ব্যাপারটা না পেরিয়ে গেল। আচ্ছা, পৌলমী জিজ্ঞেস করছে দিব্যর সাথে কাজ করে কেমন লাগছে? খুবই ভালো লাগছে পৌলমী, দিব্যর সঙ্গে কাজ করে। দিব্য খুব ভালো কো অ্যাক্টার, দিব্য খুব ভালো মানুষ, ও খুব ভালো সাহায্য করে, ও খুব সাহায্য করে। কাজে আমার ওর সঙ্গে কাজ করে বা ওর সঙ্গে কী বলবো, ওর সঙ্গে যে বন্ধুত্বটা, ওর সঙ্গে যে সম্পর্কটা, সেটা খুবই ভালো। ওর থেকে অনেক কিছু শেখার আছে, এটা হয়তো ও বলে যে অন্বেষের থেকে অনেক কিছু শেখার আছে, কিন্তু না, সত্যি কথা বলছি, ওর থেকে অনেক কিছু শেখার আছে। দেখো, শেখার তো শেষ নেই, আমরা প্রতিনিয়ত কেউ না কেউ কারো না কারোর কাছ থেকে শিখেই চলেছি, তবে এটা বলতে হয় বলে বলছি না। দিব্য খুবই ভালো ছেলে, ভালো মানুষও। আচ্ছা, প্রিয়া জিজ্ঞেস করছে কেমন কাটছে লকডাউন? হ্যাঁ, কিছুটা বোরিং, কিছুটা সাবধানতার সাথে কাটাতেই হচ্ছে। দেখো, এইটা ভেবে লাকি থাকো যে তুমি তোমার বাড়িতে তোমার বাড়ির লোকদের সাথে আর একটা নতুন সকাল দেখার সুযোগ পাচ্ছ সুস্থ স্বাভাবিক অবস্থায়। কাজেই বাড়িতে থাকো, সেফ থাকো। দেখো, বাড়িতে থাকা ছাড়া এখন কোনো উপায় নেই, যে পরিস্থিতিটা মুখোমুখি আমরা হয়েছি সেটাকে তো আমাকে অস্বীকার করতে পারি না। শাঁকচুনি হাসিটা খুব মিস করছি, আমাকে সৌভিক জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে, শাঁকচুনি হাসি, ওটা না আমি অনেকবার চেষ্টা করেছি ঠিকঠাক মানে একবার দেওয়ার, কিন্তু না আসে না ওটা, না মানে ওটা না, যখন শাঁকচুনির গেটআপে আমি থাকবো পুরোপুরি, তখনই ওটা শাঁকচুনির হাসিটা ঠিক করে আসবে, হি 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 করে একটা কি হাসি, আমি ওখানেই হবে ওটা ঠিকঠাক করে। আচ্ছা, ঈশানী জিজ্ঞেস করছে তোমার অ্যাক্টিং কেরিয়ার কীভাবে স্টার্ট হলো দিদি? দেখো, আমার বরাবর ইচ্ছা ছিল যে আমি এই প্রফেশনেই কিছু করব। তো আমি যখন কলেজে সেকেন্ড ইয়ারে পড়তাম, আমার কলেজের সামনে একটা ইনস্টিটিউট ছিল অ্যাক্টিংয়ের, তো আমি সেখান থেকে একটা 1 বছরের ক্র্যাশ কোর্স করি, তারপর আমি ওখান থেকে পোর্টফোলিও তৈরি করি, তারপর অডিশন, এইভাবে আস্তে আস্তে একটার পর একটা কাজ, তো এইভাবে অ্যাক্টিং কেরিয়ার শুরু হলো। তবে হ্যাঁ, আমার যদি কেউ জিজ্ঞেস করে যে কী করার ইচ্ছা ছিল মানে ছোটোবেলা থেকেই, তো আমি একটাই কথা বলতাম যে আমি অ্যাক্টিংই করবো, আমার অ্যাক্ট্রেস হওয়ার খুব ইচ্ছে ছিল, তো এই প্রফেশনে আমার বরাবর ইন্টারেস্ট ছিল। অনস্ক্রিন একটা ফানি এক্সপিরিয়েন্স শেয়ার করো প্লিজ, রিনা জিজ্ঞেস করছে। হ্যাঁ রিনা, অনস্ক্রিন ফানি এক্সপিরিয়েন্স নিশ্চয়ই শেয়ার করবো। আমার কাছে কিছু প্রশ্নও আছে আই বাংলার তরফ থেকে, আমি সেগুলোরও উত্তর দেবো। থ্যাংক ইউ পৌলমী, থ্যাংক ইউ। দেখো, এটা না ডিপেন্ড করে কার কাকে কিউট লাগবে, কার কাকে দেখতে ভালো লাগবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে। তোমার আমাকে কিউট লাগছে তার জন্য থ্যাংক ইউ, হ্যাঁ না লাগলেও কোনো ব্যাপার না, কিন্তু থ্যাংক ইউ।
আচ্ছা, সুদীপটা জিজ্ঞেস করেছে সেদিন তোমার আর দীপদার পারফরমেন্স খুব ভালো ছিল। থ্যাংক ইউ। আমি দীপকে নিশ্চয়ই বলবো যে আমাদের পারফরমেন্স ভালো লেগেছে। হ্যাঁ, আমার মনে আছে আমাকে চ্যানেল থেকেও খুব সাহায্য করেছিল, পুরো ব্যাপারটাই তো বাড়িতে হয়েছিল। তো আমরা বাড়িতেই যে যার নিজের নিজের ফোনে শ্যুট করে ব্যাপারটা সাবমিট করেছিলাম। তারপর সেখান থেকে একটা 1 ঘন্টার মহা এপিসোড দাঁড়ায়। তো হ্যাঁ, থ্যাংক ইউ। খেটে বানিয়েছিলাম। হ্যাঁ, বর্ণালী কি বনমালী জানা, সরি। হ্যাঁ হ্যাঁ, আপনিও সাবধানে থাকবেন। আমি ভালো আছি সুনিতা, তোমরাও ভালো থেকো। আচ্ছা, শাশ্বতী জিজ্ঞেস করছে তোমরা দুজন একসাথে লাইভ আসবে প্লিজ, তুমি আর দিব্যদা। নিশ্চয়ই আসবো শাশ্বতী, আমরা দুজন একসাথে লাইভ আসবো। আর লাইভ আসার আগে আমরা সবাইকে জানিয়ে দেবো যে আমরা অমুক দিন অমুক তারিখ অমুক সময় লাইভ আসছি, নিশ্চয়ই জানাবো। অসীম জিজ্ঞেস করছে তুমি কি গান গাইতে পারো? দেখো, গান তো আমরা কম বেশি সবাই গাইতে পারি, তবে আমি প্রফেশনাল সিঙ্গার তো নই, এই বাথরুম সিঙ্গার, টুকটাক গান তো গেয়েই থাকি। হ্যাঁ, তো সেই হিসেবে গান গাই। কোভিড-19 থেকে কীভাবে মুক্তি পাবো আমরা, আমাকে একদিন জিজ্ঞেস করেছিল, আমি সরি নামটা দেখতে পেলাম না, তাড়াতাড়ি ওটা পেরিয়ে গেল। একটাই উপায়, বাড়িতে থাকো, সাবধানে থাকো, নাহলে কোভিড-19 থেকে কী করে মুক্তি পাবে? বারবার হাত ধো, নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরিও না, আর মাস্ক ছাড়া রাস্তায় বেরিও না। দেখো, রাস্তায় বেরোনোর দরকার কি, যদি খুব প্রয়োজন না থাকে তাহলে যেও না। লকডাউনটা ফলো করে চলো, যে লকডাউনটা আমাদের গভর্নমেন্ট থেকে মানার জন্য বলেছে সেটা ফলো করে চলো স্ট্রিক্টলি, তবে আমরা কোভিড-19 থেকে তাড়াতাড়ি মুক্তি পাবো। দেখো, এক কথা না সবাই বলবে যে কোভিড-19 থেকে কী করে মুক্তি পাবো, কী করে মুক্তি পাবো, কী করবো, লকডাউনে কীরকম কাটছে না কাটছে। আর 5 জনের যেরকম কাটছে আমারও সেরকমই কাটছে। মাঝে মাঝে যখন কাজ আসছে তখন কাজ করছি, কাজ করতেও ভালো লাগছে, তখন একঘেয়েমি থেকে মানে কাটিয়ে উঠতে পারছি। তবে হ্যাঁ, সাবধানে থাকা ছাড়া এখন তো আর কোনো উপায় নেই। সবাই মিলে আমরা চেষ্টা করি যাতে আমরা বাড়িতে থেকে সাবধানে থাকতে পারি। থ্যাংক ইউ মেঘা দাস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাগর। চুনিকে এতটা ভালোবাসার জন্য থ্যাংক ইউ। যেটা আমি আগেও বলেছি, এখনও বলছি, যে একটা চরিত্র সবাই মিলে তৈরি করে, একটা চরিত্র তৈরি করার জন্য প্রোডাকশন হাউস থেকে, চ্যানেল থেকে, যিনি গল্প লিখছেন, যিনি ডিরেকশন দিচ্ছেন, যিনি ডিওপি, সবারই অনেক অনেক কী বলবো, স্যাক্রিফাইস থাকে, অনেক অবদান থাকে, তারপর গিয়ে কিছু চরিত্র তৈরি হয়। তো থ্যাংক ইউ। আমি চেষ্টা করছি সেটাকে ভালোভাবে করার। আবার যখন লকডাউন খুলবে তখন ডেফিনেটলি তোমাদের সবার সাথে নতুনভাবে নতুন এনার্জি দিয়ে দেখা হবে। তোমার ফেভারিট ধারাবাহিক কি? আরিয়ান জিজ্ঞেস করেছে। এখন না মহাভারত দেখাচ্ছে, আমার মহাভারত দেখতে দারুণ লাগছে, আমি রোজ মহাভারত দেখছি। মহাভারত, এখন যদি রিসেন্ট ফেভারিট জিজ্ঞেস করা যায় তাহলে বলবো মহাভারত। আচ্ছা, সুদীপ জিজ্ঞেস করি তুমি কি ঘুমোতে ভালোবাসো? হ্যাঁ, আমি ঘুমোতে ভালোবাসি, কিন্তু আমার না ব্যাপার হচ্ছে আমার ঘুমটা আসতে চায় না, কিন্তু যখন একবার চলে আসে তো আমি ঘুমোতে খুব ভালোবাসি। ঘুমের মতো ভালো জিনিস আর কিছু হয় না। ঘুম তো কত কিছু থেকে পালিয়ে যাওয়া সহজ উপায় হচ্ছে ঘুম। ভালো লাগছে না, মন খারাপ, ঘুম। কী করবো, ঘুম। হ্যাঁ, ঘুমোতে আমি ভালোবাসি। তবে আমার না দুপুরবেলা বেশি ঘুম আসে, আমি লাইভে আসার আগে খুব ঘুমিয়ে এসেছি। আর রাত্রিবেলা প্যাঁচার মতো তাকিয়ে থাকি, আমার ঘুমিয়ে আসতে চায় না রাত্রিবেলা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, আমি কিছু প্রশ্ন এসছে আমার কাছে, সেগুলোর উত্তর দিই। দেখি আমাকে শাওলিদি যে প্রশ্নগুলো করেছে আই বাংলা থেকে, তার উত্তরগুলো দিই। আচ্ছা, তোমার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর দিনটা কেমন ছিল? প্রথম প্রশ্ন আমার। প্রথম যেদিন আমি ক্যামেরার সামনে দাঁড়াই, আমার একটা প্রোমো শ্যুট ছিল, আমার প্রথম সিরিয়ালের একটা প্রোমো শ্যুট ছিল, যেটা দিয়ে শুরু হয় আমার মানে ক্যামেরার সামনে দাঁড়ানো। আমার না ক্যামেরার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে স্বপ্নটা আমি এতদিন দেখতাম, সেই স্বপ্নটা যেন আমি চোখের সামনে, মানে কি বলবো, স্বপ্নে একটা দেখবে একটা রাজ্য থাকে, একটা কিছু মানুষ থাকে, হ্যাঁ, কিছু জায়গা থাকে যেগুলো খুব খুব মানে কি বলবো, মন থেকে চাই যে একদিন আমার সাথে এরকম হোক। তো আমার মনে হচ্ছিলো যে আমি যেন সেই স্বপ্নটাতেই বাঁচছি। আমার ভীষণ ভালো লেগেছিলো প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়াতে, আমি ভয় পাইনি, আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আমার মনে আছে খুব গরম ছিল, মানে গ্রীষ্মকালেই আমাদের প্রোমো শ্যুটটা হচ্ছিলো, তবুও আমার খুব ভালো লাগছিলো। আমার মনে হচ্ছিলো যে ওয়াও, চলো, মানে এরকম একটা এক্সপিরিয়েন্স এটা আমার সাথে হচ্ছে, আমার খুব ভালো লাগছিলো। আমার দারুণ 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 এক্সপিরিয়েন্স ছিল প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, বৃদ্ধাশ্রম ধারাবাহিক তোমার খুব প্রিয় কাজ? থ্যাংক ইউ শাওলিদি। হ্যাঁ, কাজটা আমারও খুব প্রিয়।
লিলি চক্রবর্তীর সঙ্গে তোমার কাজের অভিজ্ঞতা যদি কিছু শেয়ার করো। প্রথমত উনি একজন এত বড় একজন আর্টিস্ট, তো ওনার এভাবে নাম নেওয়ার জন্য সরি। হ্যাঁ, ওনার সঙ্গে কাজের অভিজ্ঞতা, ওনার সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স আমি যত বলবো সেটা কম পড়ে যাবে। সৌভাগ্যবশত আমি ওনার সঙ্গে একটাই রুম শেয়ার করতাম, যে রুমে উনিও থাকতেন আমিও থাকতাম। 6টা মাস ওনার সঙ্গে একটাই রুমে আমার থাকা। আমি ওনাকে অবজার্ভ করতাম, আমি ওনাকে দেখতাম। হ্যাঁ, উনি এত বড় মাপের একজন আর্টিস্ট, এত নামি একজন আর্টিস্ট। ওনার কাছ থেকে আমি শিখেছি যে অহংকার কিচ্ছু হয় না। হ্যাঁ, আমি ওনার কাছ থেকে শিখেছি। এবার এক্সিকিউট করতে পারবো কি পারবো না সেটা তো আমার উপর ডিপেন্ড করছে, কিন্তু উনি একজন ভীষণ ভালো মানুষ। অ্যাকচুয়ালি তাই, কিসের কি, উনি খুব ভালো অভিনেত্রী, সেটা তো নতুন করে কিছু বলার নেই। আর একটা যেটা মানে ওনার সাথে থেকে আমার মনে হয়েছে, আমার মনে আছে আমাদের যখন লাঞ্চ ব্রেক হতো, একটা পার্টিকুলার টাইমে আমাদের লাঞ্চ ব্রেক দিত। আমরা যেহেতু দুজনে একটা রুম শেয়ার করতাম, আমি রুমে না এলে উনি খেতেন না। এবার দেখো, লাঞ্চের পর ওনার ওষুধ থাকতো, ওনারও কিছু দরকারি কাজ থাকতো, কিন্তু উনি একসাথে না বসলে আমরা দুজন উনি খেতেন না। আমার মনে আছে মাঝখানে উনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন বৃদ্ধাশ্রমে শুটিং করতে করতে, তো উনি জ্বর হয়েছিল বলে বাড়িতে ছিলেন। তখন ওনাকে খুব মিস করতাম। উনি যখন ফিরে এসেছিলেন না, সত্যি মনে হচ্ছিল হয় না, বাড়িতে অনেক দিন মা বা বাবা কেউ ছিল না, অনেক দিন পর তাদেরকে দেখতে পেলে যেরকম ভালো লাগে, মানে একভাবে আমি কিছু ডিসক্রাইব করতে পারবো না। উনি আমার কাছে মানে কি বলবো, জলজ্যান্ত ভগবানের মতো। ব্যাস এটাই। খুবই ভালো অভিজ্ঞতা ছিল। অভিজ্ঞতা বলতে এখনও ওনার সঙ্গে ফোনে কথা হয়। ওনার সঙ্গে ফোনে কথা বললে না, কখন যে কোন দিক দিয়ে কীভাবে সময় পেরিয়ে যায় বলা যাবে না। এখন কি বলবো, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। খুবই ভালো এক্সপিরিয়েন্স, খুবই ভালো। আচ্ছা, 3 নম্বর কোয়েশ্চেন, অন্বেষাকে দেখলে মনে হয় খুব ইমোশনাল, সত্যিই কি তাই? হ্যাঁ, আমি ভীষণ ইমোশনাল, খুব ইমোশনাল, সত্যিই তাই। পেশাদার অভিনেত্রী হওয়ার পরে তোমার মধ্যে কি কি বদল এসেছে? দেখো শাওলিদি, আমি এখনও জানি না যে আমি কতটা পেশাদার হতে পেরেছি কি না। বদল কি বলবো, হ্যাঁ, আমি খুব লাকি যে আমি এরকম একটা কাজ করার সুযোগ পাচ্ছি, যেটা আমি চেয়ে এসেছি ছোটোবেলা থেকে, যে এই কাজটা আমি করতে চেয়েছি, যে আমি বড় হয়ে বা আমি যখনই এবেল হব কিছু করার জন্য, তখন আমি অভিনয়টাই করব। আমাদের ইন্ডাস্ট্রিতে এমন অনেক লিড আছে, এমন অনেক হিরোইনরা আছে যারা ক্লাস 8 থেকে 9 থেকে হয়তো সেই লিড ক্যারেক্টারটা করছে, কিন্তু আমার কাছে, আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম, আমার কাছে সেটা স্বপ্ন ছিল। ইভেন 11-12-এও পরে এমনও অনেকজন আছে যারা লিড করছে, কিন্তু 11-12-এও সেটা আমার কাছে স্বপ্ন ছিল। আমি সম্পূর্ণ আমার কাজ শুরু করেছিলাম আমার কলেজের এক্সাম শেষ করার ঠিক পরপর, মানে তখনও রেজাল্ট বেরোয়নি। 2017 থেকে আমি কাজ শুরু করেছি। সবে মাত্র আমি 3rd ইয়ারটা মানে দিয়েছি, তখন হাতে আমার রেজাল্ট আসেনি, জাস্ট দিয়েছি আর আমি কাজ করতে শুরু করেছি। তো যখনই হোক না কেন, আমি খুব নিজেকে লাকি মনে করি যে আমি এরকম একটা কাজ করতে চেয়েছিলাম আর আমি সেই কাজটা করতে পারি। তো পেশাদার কতটা হয়েছে আমি জানি না, এখনও অনেক সত্যি পেশাদার হওয়া বাকি আছে, এই তো সবে শুরু। বদল না, সেরকম বদল বলতে কিছু না। যখন আমি কাজের জায়গায় থাকি তখন একদম সেই জায়গাটার মতো করে থাকার চেষ্টা করি, সেই জায়গাটার মানুষদের সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকার। অ্যাকচুয়ালি মানিয়ে গুছিয়ে না ওরমভাবে কিছু হয় না, জানো তো, সবাই এত ভালো না, এমনি আমি কোথায় যেন মিশে যাই, আর খুব ভালো লাগে আমার। আর হ্যাঁ, কাজের পর বাড়ি কখনো কখনো জিমে যাই, যদি খুব কাজের চাপ থাকে তখন যাওয়া হয়ে ওঠে না। ভালো লাগে না, সেরকমভাবে কোনো বদল ঘটেনি আমার জীবনে। আর এমনি আমি বাড়ি থেকে খুব একটা বাইরে বেরোতামও না, মানে আমি কাজের আগে তো আরোই বেরোতাম না, কাজের সঙ্গে যুক্ত আছি তাই বেরোতে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তারপরের প্রশ্ন হচ্ছে, চুনির মতো তোমারও কি শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে ভয় আছে? দেখো চুনি, হ্যাঁ, চুনি একটু শ্বশুরবাড়ি যেতে ভয় পেতো। চুনির তিনজন শাশুড়ি, চুনির আবার ননদও ছিল, মানে তার তো বিয়ে হয়ে গেছে এখন। তিনজন শাশুড়ি, তিনজন শ্বশুর, আর একটাই বর। আর ভাসুর আছে একজন যা আছে, যা তো চুনির বেস্ট ফ্রেন্ড। যদিও এখন বাড়িতে সবাই চুনির বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে কি ভয় আছে? না, আমার শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে কোনো ভয় নেই। কেন, কিসের ভয় থাকবে? তারাও তো মানুষ, তারা কি বাঘ না ভাল্লুক যে আমাকে খেয়ে ফেলবে? তো এখন তো আমি ভাবিনি যে আমি কি করবো, বিয়ে করবো না কি করবো। বিয়ে যখন ফিক্স হবে, সে অনেক পরে, যখন সব কিছু ঠিকঠাক হবে, তখন আমি বলবো যে আমার শ্বশুর শাশুড়ি কীরকম, মানে যদি তাদেরকে আমি দেখতে পাই। যদি আমি বিয়ে করি তবেই না সেটা হবে। আর দেখেছো তো কীরকম প্রশ্ন দিয়েছে, আমি কেমন জড়িয়ে যাচ্ছি, জানি না, যখন বিয়ে করবো তখন দেখবো। না, আমার শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে কোনো ভয় নেই, কারণ আমিও তো বাড়িতে থাকি, আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমিও আমার মা জেঠিমাকে দেখছি, ভালোই আছে, এমন কিছু ভয়ানক ব্যাপার নয়। আচ্ছা, চুনি পান্নার শুটিংয়ের কিছু মজার ঘটনা যদি বলো। চুনি পান্নার পুরো ব্যাপারটাই মজাদার। আমাদের ক্যাপ্টেন, মানে আমাদের ডিরেক্টর সবসময় আমাদের বলেন চুনি পান্না করতে গেলে হাসতে হবে। তো আমরা সবার প্রথমে মানে
গুড মর্নিং বলার পর এমনি এমনি এক গাল যে যাকে দেখে হাসি। হ্যাঁ, আমাদের কাজটাই এরকম। হ্যাঁ, চুনিপান্না করতে গিয়ে মজার এক্সপিরিয়েন্স, টোটো চালানোর এক্সপিরিয়েন্সটা আমার খুব মজার এক্সপিরিয়েন্স ছিল। আমাকে টোটো চালাতে হয়েছিল। সেখানে মানে যার টোটো ছিল তিনি আমাকে শিখিয়ে দিয়েছিলেন কীভাবে টোটোটা চালাবো। তো প্রথমে আমি যখন চালাতে গিয়েছিলাম আমি না ধাক্কা দিয়ে দিয়েছিলাম টোটোটাকে। উনি খুব ভালো, খুব ভালো, উনি আমাকে কিচ্ছু বলেননি, উনি বরং আরও বেশি ধৈর্য নিয়ে আমাকে শিখিয়েছিলেন। মোটামুটি 10-15 মিনিট টাইম ছিল আমার হাতে টোটোটা চালিয়ে ওটাকে শেখার জন্য। কী হবে যদি আমি নিজের থেকে চালাই, তাহলে সিনটা দেখতে ভালো লাগবে। তো টোটো চালানোর এক্সপিরিয়েন্সটা আমার খুব মজার এক্সপিরিয়েন্স ছিল। আরেকটা এক্সপিরিয়েন্স, আরেকটা ঘটনা আমি বলবো। একটা দিন আমার খুব ভালো গেছিলো। সেটা ছিল নির্ভীক পালিয়ে গেছিলো, বিয়ে করবে না বলে পালিয়ে গেছিলো, মানে দিব্য পালিয়ে গেছিলো আর কি। তো নির্ভীক পালিয়ে গিয়ে একটা হানা বাড়িতে ছিল। তো সেই হানা বাড়িতে চুনি ওকে টোটো নিয়ে খুঁজতে যাবে। তো সেই দিনটাও আমার খুব মজা হয়েছিল। আমরা যেখানে শুটিং করছিলাম পাশে না একটা খুব মানে কি বলবো, একটা খুব ভালো ভাজাভুজির দোকান ছিল, যেখানে কচুরি, চপ, ওখানকার না স্পেশাল কিছু জিনিস তৈরি হচ্ছিল। আমি খুব একটা বেশি তেলে ভাজা খাই না। তো সব মিলিয়ে অ্যাম্বিয়েন্সটা খুব খুব ভালো ছিল। আর যে হানাবাড়িটাতে শুটিং হচ্ছিল না, হানাবাড়িটা দুর্দান্ত ছিল। মানে যারা আমরা ওখানে ছিলাম আমরাই জানি কতটা ভালো লাগছিল। বেশ একটা গা ছমছমে ব্যাপারও ছিল। আবার এমনও মনে হচ্ছিলো যে চলো আমরা সবাই এখানে শুটিং করতে আসতে পেরেছি। তো আমাদের নাইট শিফট হয়েছিল সেদিন। তো ওই দিনও খুব মজা হয়েছিল। এরকম আরও অনেক দিন আছে যেরকম মজা হয়। একবার দিব্য আমার পিছনে কি বলবো, ও আমার মেকআপ রুমে এসে, আমি ওয়াশরুমে ছিলাম, দরজাটা বন্ধ ছিল, ওর নিচে দিয়ে জল ঢুকিয়ে দিয়েছিল আমার বাথরুমে। আর আমি বাথরুম সবসময় ক্লিন, পরিষ্কার, শুকনো রাখতে পছন্দ করি। বাথরুমের দরজাটা খুলিয়ে দেখলাম বাথরুমের বাইরে আমার ফোনটাকে অদ্ভুতভাবে ঝুলিয়ে রেখে দিয়েছিল। আমি এত রেগে গিয়েছিলাম ওর ওপরে, যদিও খুব একটা বেশি রাগ আমার এমনি হয় না। তো এই ছোটো ছোটো কিছু ইনসিডেন্ট যেগুলো মিস করি যখন সেটে থাকি, একে অপরের পিছনে লাগা। হ্যাঁ, আবার আমি আর সৌরভদা দুজনে মিলে ওর পিছনে লাগি। তারপর শুটিংয়ের কিছু এক্সপিরিয়েন্স যেগুলোতে মজা হয়েছিল, যেরকম টোটো চালানোর কথাটা বললাম, এরকম আছে কিছু কিছু এক্সপিরিয়েন্স যেগুলোতে সত্যি খুব মজা হয়। আচ্ছা, পরের প্রশ্ন। লকডাউনে বসে তুমি নতুন কী কী করলে যা আগে কখনো করোনি? হ্যাঁ, লকডাউনে একটা জিনিস যেটা নতুন হয়েছে সেটা হচ্ছে বাড়িতে বসে শুটিং করা। এইটা কিন্তু একদমই নতুন একটা জিনিস, যেটা আমরা বাড়িতে বসে শুটিং করেছি। দেখো, ফ্লোরে গেলে তো তখন শুধুমাত্র আমাদের স্ক্রিপ্ট আর কি করবো সেটা নিয়ে ভাবতে হয়। বাড়িতে কাজ করতে বসে বুঝলাম যে বাকি সবার আরও কতটা প্রেশার থাকে। মানে আমরা আমাদের ডিরেক্টরকে ফোন করে নিয়েছিলাম কি করব না করব আমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য। তবে দাদা বুঝিয়ে হয়তো দিয়েছিল ঠিকই, কিন্তু যখন কাজ করছি তখন তো কাউকেই দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, ভাই, বাবা, দিদি, জেঠু, জেঠিমা, মা, ঠাকুমা সবাই মিলে হেল্প করেছিল। আবার যখন শুটিং থাকবে আবার ওদেরকেই হেল্প করতে হবে, নাহলে আমি শুটিংটা করতেও পারবো না। তো বাড়িতে বসে শুটিং করাটা, এইটা আমি কিছু নতুন জিনিস যেটা আমি আগে কখনো করিনি, যেটা এখন করলাম, সেটা হচ্ছে বাড়িতে বসে শুটিং করাটা। মানে পুরোটাই এটা আমাদের নিজেদেরকে ভাবতে হচ্ছে কীভাবে কী করবো। হ্যাঁ, মানে সিনটা কোথায় গিয়ে শেষ করবো, ক্যামেরাটা কোন দিক থেকে কী করবো, যতটা সম্ভব পারা যায়। হয়তো যারা ফ্লোরে কাজ করেন তাদের মতো তো পারবো না, তারা হলেন গুরুদেব। তো চেষ্টা করেছি। হ্যাঁ, বাড়িতে বসে শুটিং করাটা একটা দারুণ নতুন এক্সপিরিয়েন্স, যেটা লকডাউনে করেছি, নতুন জিনিস। প্রিয় কোন অভিনেতা নায়িকা হতে চাও? আচ্ছা, প্রিয় কোন অভিনেতা নায়িকা হতে চাও বলিউডে? দেখো, নায়িকা তো হয়তো হতে পারবো না, তবে আমার অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার খুব ইচ্ছা আছে। ও না 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 না, হ্যাঁ, নায়িকা আমি হতে চাই, নায়িকা আমি হতে চাই। বিক্রান্ত মেসি আমার ভীষণ ভালো লাগে বিক্রান্ত মেসি। হ্যাঁ, তবে প্রিয় অভিনেতা এরকম অনেকজন আছে, অমিতাভ বচ্চন আছে, মনোজ বাজপেয়ী আছে, ভিকি কৌশল আছে। তবে নায়িকা যদি হতে চায় তাহলে বিক্রান্ত মেসিরই নায়িকা হতে চাই। হ্যাঁ। আচ্ছা, বাবা মায়ের কোন ইচ্ছেটা পূরণ করতে চাও যা এখনও হয়নি? অনেস্টলি আমার বাবা বা মা কোনো দিন আমাকে বলেনি যে আমার এটা ইচ্ছা, তোমাকে এটা করতে হবে। তো দেখো, সব কথা তো আর সবাই মুখে বলে না, কিছু কিছু ধরে নিতে হয়। তবে হ্যাঁ, মা বাবা কখনো এমন কিছু আমার উপর কোনো দিনই ছোটোবেলা থেকে চাপিয়ে দেয়নি। আমাকে সবসময় বাবা একটাই জিনিস শিখিয়েছেন, যেটাই করবে অনেস্টির সাথে করবে, যেটাই করবে সততার সাথে করবে। পড়াশোনাই হোক, সেটা কাজই হোক, যাই হোক না কেন। তবে আমি কোনোদিনই খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম না পড়াশোনায়, সেটা নিয়েও আমাকে কোনোদিন আমার বাবা চাপ দেয়নি। আমাকে এমনকি এটাও শেখানো হতো যে ফেল করা লজ্জার বিষয় নয়। লজ্জা লজ্জা কেন করবে, তুমি তো চেষ্টা করেছিলে, পারোনি সেটা আলাদা ব্যাপার। কিন্তু হ্যাঁ, সাপোর্ট করে গেছেন ওরা, আমাকে সবসময় সাপোর্ট করে গেছেন। এইটা বুঝিয়েছেন যে যাই কিছুই হয়ে যাক না কেন আমরা তোমার পাশে আছি। ফেল করা থেকে মনে পড়লো, আমার মনে আছে আমি ক্লাস 5-এর অঙ্কে একবার ফেল করে গেছিলাম। তাতে আমার বাবা কিন্তু আমায় বকেনি, এতটুকু বকেনি।
উল্টে বাবা আমাকে এনকারেজ করেছিল পরের বার যাতে ভালো হয়। ইভেন আমাকে বাবা এটাই শিখিয়েছিল যে নাম্বার আমি আত্মীয় স্বজনদের জন্য করছি না, বা কারোর জন্য, কারোর ভয়, কারোর লজ্জায় আমি রেজাল্ট করবো না। যে নাম্বারটা আমি আনবো সেটা আমি নিজের জন্য। আর নাম্বারটাও বড় না। আমাকে আমার দাদু, উনি যখন বেঁচে ছিলেন, উনি সবসময় আমাকে একটা কথা বলতেন যে নাম্বারটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আমি কি শিখছি। এখন যদিও আমি নাম্বার ইম্পর্টেন্ট না বলি না কেন, কলেজে যেতে গেলে তো সবাই মার্কশিটে নাম্বারটাই দেখে, পছন্দের সাবজেক্টটা পেতে গেলেও সেই নাম্বারটাই চাই। কাজেই তুমি যখন রিয়েলাইজ করবে যে এটা তোমার দরকার, তখন দেখবে কাজটা ঠিক তুমি নিজের তাগিদ থেকে করবে। কাজে কোনো দিন আমাকে আমি কি পারি না সেই নিয়ে আমার মা বাবা কোনো দিন কোনো অভিযোগ করেনি। যেটা আমার ভালো লাগে, আর তার জন্য আমার মনে হয় যে না, যারা এতটা বিশ্বাস করে তাদের বিশ্বাসের মর্যাদা দেওয়া উচিত। এই জন্য আমি সবাইকে বলবো, তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিতে যারা এখন বাড়িতে বসে আছো, যাই করো না কেন, তোমরা যথেষ্ট সিরিয়াস, কিন্তু কোনো দিন ঘাবড়ে যেও না। পেপারে এমনও অনেক ঘটনা আসে যে রেজাল্ট ভালো হয়নি বলে নিজেরাই নিজেদেরকে অনেক সময় ক্ষতি করে দেয়। কেন? এটাই তো শেষ নয়, আরও তো অনেক দূর যেতে হবে। যারা ছোট যারা আছো, যারা ভিডিওটা দেখছো, যাদের মা বাবা দেখছেন না কেন, দেখুন আমি বলে হয়তো কারোর ধারণা পাল্টাতে পারবো না, কিন্তু কোনো দিন কাউকে আমার মনে হয় না জোর করে বা চাপ দিয়ে কিছু করানো উচিত। কাজে জোর করো না কাউকে। কাজেই মা বাবার এমন কোনো ইচ্ছা যেটা আমি পূরণ করতে পারিনি, এই কোয়েশ্চেনের উত্তরটা দেওয়া খুব শক্ত। আমি আরও অনেক ভালো কাজ করতে চাই, সবার আশীর্বাদে, সবার সাপোর্টে আরও অনেক দূর যেতে চাই। আর আমি এটাই চাই যে তারা যেন আমার পাশে থাকে। এটা আমার স্বপ্ন যে আমি যখন কিছু করব তারা যেন আমার পাশে থাকে, ব্যাস এটাই। তারা যেন দেখে যেতে পারে। তো সবশেষে এটাই বলবো, তোমরা সবাই ভালো থেকো। সরি আফিয়া রিপ্লাই করছো না কেন, আমি এখন দেখতে পেলাম, কারণ আমি কিছু প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। অনেকক্ষণই আজকে তোমাদের সঙ্গে গল্প করলাম, কিছু প্রশ্নের উত্তরও দিলাম। আচ্ছা ঠিক আছে, লাস্ট কয়েকটা হাই হ্যালোর উত্তর আমি দিয়ে দিচ্ছি না হয়। আচ্ছা, কোন জিজ্ঞেস করছে হাই? আচ্ছা দেখো, হাই হ্যালো উড়তে গিয়ে কিছু বলো। হাই হ্যালো তো লেগেই থাকে, হাই হ্যালো তো চলতেই থাকে। সবাইকে আমার তরফ থেকে হাই। দূরে থেকেও আমরা যে কাছে আছি, সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। আমার বন্ধুদের জন্য হ্যান্ডশেক রইল। সবাই তোমরা ভালো থেকো। আজকের মতো লাইফটা এখানেই আপাতত শেষ করছি। থ্যাংক ইউ সুমিতা, আই লাভ ইউ টু। আমি তোমাদের প্রত্যেককেই ভীষণ ভালোবাসি। হয়তো আলাদা আলাদা করে উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তোমরা সবাই ভালো থেকো। আবার একদিন লাইভে আসবো, সেদিন তোমাদের সাথে আবার গল্প করবো, আড্ডা দেবো। খুব শিগগিরই লাইভে আসবো আবার। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থাকো। আর খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেও না, কারণ আমরা যত বাড়িতে থাকবো, সেফ থাকবো, তত ভালো থাকবো। এই এক কথা সবাই বলছে, কাজে বারবার শুনতেও তোমাদের ভালো লাগবে না, কিন্তু তবু ভালো থেকো। আচ্ছা আমি তাহলে রাখছি। হ্যাঁ, সবার প্রশ্ন আসছে আমি দেখতে পাচ্ছি। সোমা নন্দী হাই। আচ্ছা ঠিক আছে, তবু সবাই এত প্লিজ আর প্লিজ করছে যে আমি রাখতে গেলেও আমার মনে হচ্ছে চলো একবার উত্তরটা দিয়েই যাই। ঠিক আছে, নেক্সট প্ল্যানিং কি মলয় জিজ্ঞেস করছে। আপাতত তো এই পরিস্থিতি থেকে আমরা সবাই বেরিয়ে মানে কি বলবো, কাটিয়ে উঠি বলতে চাচ্ছিলাম, কাটিয়ে উঠি পরিস্থিতিটাকে সবাই মিলে একসাথে মোকাবিলা করি, তারপরেই বুঝতে পারবো পরের কাজ কী করবো। আপাতত একটাই প্ল্যান, লকডাউন উঠে গেলে মন দিয়ে আবার কাজের জায়গায় ফিরে যাওয়া, সবার সাথে দেখা করা, সবার সঙ্গে একসঙ্গে কাজ করা। থ্যাংক ইউ অনিক, থ্যাংক ইউ। পরিস্বপ্ন, থ্যাংক ইউ পরি। আচ্ছা, কি দেখা করা যাবে? নিশ্চয়ই অনেক দেখা করা যাবে। আমাদের স্টুডিও, সত্য স্টুডিও, নয়াবাদে। তোমার যদি সময় হয় তুমি নিশ্চয়ই এসে দেখা করতে পারো। অনেকে আসেন দেখা করতে, তাদের সঙ্গে আমাদের দেখা হয়। তো এখন তো আমরা এখন স্টুডিওতে নেই, আর এখন তো দেখা করার কোনো প্রশ্নই আসে না। কাজেই সবাই এখন তোমরা বাড়িতে থাকো, সাবধানে থাকো। আমি ভালো আছি। সোনালি অনেক ভালোবাসা জানাচ্ছে, সোনালিকে অনেক 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 ভালোবাসা। হ্যাঁ, অনেক 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 হার্ট পাঠিয়েছে সোনালি। তো ঠিক আছে, আমি তাহলে রাখছি এখন। আবার অন্য কোনো দিন এসে তোমাদের সঙ্গে দেখা হবে, আড্ডা হবে। বাই, ভালো থেকো, সাবধানে থেকো।